what is the enabling objective of this class? We say that we should be able to understand the frequency spectrum itself, which is used in the GSM network. Since we don't have CDMA access, therefore the system is mostly the GSM. And how many operators are working here? কতজন অপারেটর আছে জানো? স্যার 4টা। কে? স্যার গ্রামীণ ফোন, রবি, টেলিটক, বাংলালিংক স্যার। রবি এক্সিয়াটা? জি স্যার, রবি এক্সিয়াটা স্যার। রবি এক্সিয়াটা কেন? রবি কাকে নিয়েছে? মার্চ করেছে কাকে? ওয়ারিদকে স্যার। ওয়ারিদকে মার্চ করেছে। তার মানে এখন 4টা, গভর্নমেন্ট একটা আর বাকি হচ্ছে কি 3টা। আর এখানে কম্বাইন্ড হলে এক্সিয়াটা বলবো স্যার। রবি এক্সিয়াটা আর কি, আসলে অ্যাকচুয়ালি রবি শর্ট করে বলা হয়। রবি এক্সিয়াটা হচ্ছে ওদের কোম্পানির নাম। রবি এক্সিয়াটা, রবি নামও ঠিক আছে, খুব বেশি এটা রবি বলতে পারাটা হচ্ছে কি ঠিক আছে। আচ্ছা, এখন যদি তুমি চাকরি করো তাহলে কি বলবা, কি রবিতে চাকরি করি এই তো করে যাও। যেটা বলছিলাম সে আমরা এই নেক্সট যে পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের কনসেপ্ট অফ দি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম প্ল্যানিং। What happens actually is that BTRC formulates all your spectrum and decides which frequency to be allotted to whom for entire nation. And for cellular case, there are specific band is allotted. Now, if you go through the BTRC website and you'll find there are different auctions papers are coming up, and those auction papers give the idea about the spectrum, how it will be given. Like you cannot have plenty of frequency allotted for everyone. Frequency is a very difficult element that is to be purchased with millions of dollars. এটা কি জানো তোমরা সবাই? অনেক টাকা খরচ করে স্পেকট্রাম কিনে সবাই। এটা অকশন হয়, তাই না? জি স্যার, অকশন হয়। অকশন ইনিশিয়ালি অকশন হতো না, তো পরবর্তীকালে 2008-9 এর দিকে আর কি অকশন শুরু হয়, যাতে আর কি গভর্নমেন্ট ইজ বিং বেনিফিটেড আউট অফ দিস স্পেকট্রাম ইউজ। This is BTRC works under the ITU guideline. So based on the ITU guideline they offer. Next is concept of different cell types for cellular network. So আমরা প্রথমে যেটা শিখবো সেটা সম্পর্কে জাস্ট একটা ছোট ধারণা নিব। ওকে, আমরা এরপরে আসি সেল টাইপে। ম্যাক্রো সেল, ম্যাক্রো সেল কোনটা? ম্যাক্রো সেল সাইজ যদি স্যার বড় হয় স্যার, যেটার কভারেজ এরিয়া বড় হয়, কভারেজ এরিয়া স্যার বেশি স্যার। মাইক্রো ম্যাক্রো, আমরা ম্যাক্রো শব্দটার সাথে পরিচিত আছি ম্যাক্রো ইকোনমিক্স সম্পর্কে শিখেছি। তো সেক্ষেত্রে যেটা হয় যে ম্যাক্রো সেল যেটার পাওয়ার বেশি থাকে, ওয়াইড এরিয়া কভারেজ দেওয়ার দরকার পড়ে, আর সাথে ফ্রিকোয়েন্সি ইউটিলাইজেশনটা কিন্তু এফিশিয়েন্ট হয় না। These are the three keywords for macro cell. But in case of micro cell, nano, pico cells are there. ঠিক আছে, এবং সেগুলো আরো যত ডেসক্রাইব করা হবে দেখা যাবে যে ছোট হয়ে আসছে। তো আমি এবার টপিক দিয়েছি 6G হিসেবে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। কেন দিয়েছি? যাতে একটা নতুন টেকনোলজি সম্পর্কে অ্যাটলিস্ট ধারণা থাকে। লোকজন যেন আমরা পড়াশোনা করেছি শুধু আগের সেই 1945 কি হচ্ছিল সেটার উপরে নির্ভরশীল না হয়ে, let us know what coming after 5 years or 10 years. 5G already is in vogue for Korea, China, but many other countries are not utilizing it, though they have the facilities, but they are not utilizing it.
আর লেটেস্ট যেটা একটা তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই যে টেলিটকে অলরেডি 5G নেটওয়ার্ক স্টেবল করার জন্য এটা নেটওয়ার্ক এক্সপানশন দিচ্ছে। নেটওয়ার্ক এক্সপানশন হলেই শুধুমাত্র এটা সম্ভব, বাট ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশের মতো জায়গায় 5G করে নেটওয়ার্ক দেওয়াটা আসলে একটু ডিফিকাল্ট। আমরা কেউ জায়গা ছাড়ি না। কারো বাসায় যদি টাওয়ার বসাই তাহলে টাওয়ারের সমস্যার সৃষ্টি হয়, অনেক ধরনের হেলথ হ্যাজার্ড মনে করি। তো এরকম অনেক সমস্যাই থাকে। শারমিন, আর তুমি কিছু বলবে? ওকে, তো আমরা যেটা এখন চাচ্ছি সেটা হচ্ছে যে ম্যাক্রো এবং মাইক্রো সেল সম্পর্কে কোনো ডাউট আছে? এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে লো পাওয়ার, তাই না? এটাকে আমরা বলতে পারি লো পাওয়ার বিটিএস, রাইট? বলতে পারবো? নেক্সট কি পয়েন্ট আসে? এটার ক্যাপাসিটি বেশি, তাই তো? এটা হচ্ছে লো ক্যাপাসিটি। কোথায় এখানে চ্যানেল ফর সাবস্ক্রাইবার, এখানে আমরা উই হ্যাভ মোর ক্যাপাসিটি ফর সাবস্ক্রাইবার, ঠিক আছে? এখন এটার ফ্রিকোয়েন্সি রিউজ যেটা আছে, এই টেকনিকটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? আর মাইক্রোসেলের ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটিটা কিছুটা ইনক্রিজ পায়, রাইট? এবার আসি হচ্ছে কি আমরা মাল্টিপল অ্যাক্সেস টেকনিকে। মাল্টিপল অ্যাক্সেস টেকনিকে আমরা এর আগে একটু ডিসকাশন করেছিলাম। সেটা হচ্ছে যে 3 ধরনের সিস্টেম, তাই না? কি কি? CDMA, প্রথমে ছিল CDMA, হচ্ছে আসলে বেসিক্যালি CDMA স্যার। ডিএমএ প্রথমে ছিল। এই টিডিএমএ টা প্রথম ছিল 1 নম্বরে, এরপর আসছিল এফডিএমএ, ঠিক আছে? এবং নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে কি সিডিএমএ। আমরা কেউ কি বলতে পারবে আমরা কেন সিডিএমএ টাকে ইউজ করছি না, জিএসএম ইউজ করছি? আমরা ক্লাসের শুরুতে এটা আলোচনা করেছিলাম একবার। CDM এর জন্য প্রত্যেকটা সিমের জন্য একটা নির্দিষ্ট মোবাইল লাগে, বাট GSM ওইভাবে না। না, ওটা রিম দিয়েও দূর হয়ে গিয়েছিল। এছাড়া এটা হচ্ছে গিয়ে আমরা কোন ফোন ব্যবহার করব, আইফোন না অ্যান্ড্রয়েড, এটা কে ডিসাইড করে? এই জিনিসটা কে ডিসাইড করে? স্যার ইউজার। ইউজার ইউজার। ইউজার কি জন্য এটা ডিসাইড করে? স্যার ফিচার কোনটাতে স্যার সবচেয়ে বেশি অ্যাভেলেবল? আর flexibility-র জন্য, স্যার। ফ্লেক্সিবিলিটি স্যার। গুড ফিচার। আর আমি লিখি এটা, এটা ফিচারের জন্য। আর সিকিউরিটি স্যার। সিকিউরিটি। টেকনোলজি, স্যার। সবাই তোমরা টেকনোলজি, আর আসল জায়গায় জিডি টাইপ কোনো উত্তর দেখতেছি না। স্যার ইকোনমিক্যাল মানে ইয়েস, কস্ট। আসল জিনিস হচ্ছে এই জায়গাটা। আর মার্কেটে কোন টেকনোলজির জিনিস আসতেছে, গভর্নমেন্ট কাকে অ্যাপ্রুভাল দিচ্ছে? বাংলাদেশে সবার আগে আসছে কে? সিডিএমএ নাকি? সবার আগে কি আসছে? সিডিএমএ স্যার। সিডিএম আসছে না? স্যার তো ওর সবার আগে সবচেয়ে বেশি মার্কেট ধরার কথা ছিল, জিএসএম কেন আসলো?
স্যার কস্ট প্লাস স্যার ব্যান্ডউইথ। স্যার জিএসএম টা স্যার এও গ্লোবালি 2G নিয়ে আসছে, কিন্তু সবাই 2G নিয়ে শুরু করছে, বিসমিল্লাহ, জানো তো? হ্যাঁ, তো 2G নেওয়ার পরে তারপরে এ কেন আগায় গেল? ওয়াই? স্যার জিএসএম টা ওয়ার্ল্ডে অনেক বেশি মানে পপুলার হয়ে দাঁড়াইছিল এবং হচ্ছে স্যার সিডিএম এটা এত বেশি মানে মার্কেট ধরতে পারেনি স্যার। না, ইট ইজ দি ইউরোপ। হ্যাঁ স্যার। প্রোডাকশনের ক্ষেত্রে তখন এরিকসন সবচেয়ে এগিয়ে ছিল, তখনও হুয়াওই আসে নাই, হুয়াওই আসবে আসবে করছে আর কি। হ্যাঁ, জি স্যার। তখনও চাইনিজের প্রতি আমাদের একটা মানে সমস্যা ছিল যে চাইনিজকে আমরা কি পারবো কি পারবো না। হ্যাঁ, তো চাইনিজ যখন আসলো তখন আরো বেশি জিএসএম বেশি পপুলার হলো। সিডিএম এর টেকনোলজি হিসেবে খুব ভালো, বাট এর প্রোডাক্ট এর সেটের কস্ট সবসময় মনে রাখবা, মোবাইল সেটের কস্ট যে কমাতে পারবে তার তার জিনিস সবচেয়ে বেশি চলবে। যেদিন তোমরা ওয়াইম্যাক্স এর নাম শুনছিলে না? ওয়াইম্যাক্স, জি স্যার, জি, বাংলা স্যার। লায়ন ওয়াইম্যাক্স। বাংলা লায়ন ওয়াইম্যাক্স 2010 সালের দিকে সুন্দর করে রোল করলো, আবার কত 2015-16 দিকে বোধহয় সব শেষ। একে নাই মানে নাই। বুঝছো? নাই মানে নাই কেন? কারণ ওয়াইম্যাক্স আমাকে সেটের দাম হাই, যেই আসুক না কেন, তোমার যদি সেট হিসেবে ব্যবহার না করে। আরেকটা হচ্ছে নেটওয়ার্ক এক্সপানশন। ওকে, এই নেটওয়ার্ক এক্সপানশন যদি না থাকে তাহলেও আমরা এই মানে কোনো একটা সিস্টেমকে জীবিত দেখতে পারবো না, ইট উইল ডাই সুন। সো সিকিউরিটি নিয়ে যেগুলো যে গল্প বলতেছো সেগুলো হচ্ছে কি বড় লোকদের গল্প, ঠিক আছে? গ্রামের মানুষ যে ফিচার ফোন ইউজ করে, ঠিক আছে, সে 2G না 5G এটা সে কি এটা নিয়ে চিন্তিত? কথা হইলেই হইলো, তাই না? জি স্যার। ডু ইউ এগ্রি? জি স্যার। তো এই জন্যই আমরা যেখানে বলতেছিলাম যে জায়গাটা আছে যে মার্কেট ইজ ডিফারেন্ট অ্যান্ড টেকনোলজি ইজ ডিফারেন্ট। টেকনোলজি আসতেছে, মার্কেটকে সবসময় নিয়ে যেতে পারছে না। কি করছে? টেনে হেঁচড়ে এখনো আমরা 4G তে আছি, LTE ইউজ করি, কিন্তু এখনো 2G কে কিন্তু পকেটে করে রাখতে হয়। কারো ধারণা আছে কত পার্সেন্ট 2G ইউজার? কোন আইডিয়া আছে? না স্যার। গেস করো, ওয়েল গেস করতে তো মানা করে নাই। 2 কোটি স্যার। হ্যাঁ, না না 2 কোটি না, পার্সেন্টেজ বলো। মনে করো 2G ইউজার কতজন আর 4G ইউজার কতজন? স্যার 2G ইউজার তাহলে স্যার আমার ধারণা 80 স্যার, 70 থেকে স্যার 80%। বেসিক ফোন ইউজ করে মানুষ এখনো স্যার অনেক মানে 70% বলতে পারবো 2G, তাই তো? জি স্যার। এই করোনা প্যান্ডেমিক না থাকলে তাহলে কি হতো? সেটের ব্যবহার আরো কমতো, তার মানে সবাই 3G 4G কেউ বুঝতো না আর কি। মানে ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন এসেছে বলেই আমরা 3G বা 4G কথা বলতেছি। ওকে, তো এই জন্যই বেসিক্যালি 70 to 80%, অ্যারাউন্ড 80% হচ্ছে গিয়ে তোমার 2G ইউজার, আর বাকি 20% হচ্ছে কি 4G ইউজার যারা শহরে থাকে। প্রত্যন্ত গ্রামে কে কে থাকো?
বা অভিজ্ঞতা হয়েছে? সব জায়গায় কি নেট, মোবাইল সেলুলার ডাটা কি ভালো আসে, মোবাইল ডাটা? না স্যার। তো এটা এই জিনিসটা যারা না গিয়েছে তারা হয়তো বলতে পারবে না। যাক, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে জিএসএম সিস্টেম ব্যবহার করে কি এফডিডি, টিডিএমএ। আমরা এই জিনিসটা কেন ব্যবহার করে ওরা? দুটোই ব্যবহার করে, তার দুটোই দরকার, তার জন্য এই দুটোই দরকার। তার ফ্রিকোয়েন্সি ডিভিশনও দরকার, টিডিএমএও দরকার। আমরা যখন টেকনোলজিটা বুঝবো, আমরা এফডিএমএ যখন বুঝবো, এর পরের স্লাইডে যাই। এফডিএমএ তে কি হচ্ছে, একই সময়ে অনেকগুলো ফ্রিকোয়েন্সি ব্যবহার করছে, তাই না? একই সময়ে। So FDMA basically uses different frequency channel for accomplishment of their communication. So once they try to communicate, they communicate in the same time different frequency to maintain many channels, right? Now these channels are basically for transmitting and receiving, and every channel that supports the traffic, that is each channel is 2 subscriber, and এখানে দেখো লেখা আছে some control information. এই কন্ট্রোল ইনফরমেশন কি বলতে হবে? এই কন্ট্রোল ইনফরমেশন গুলো কি? নাই কোনো আইডিয়া? ট্রান্সমিটার এবং রিসিভার সম্পর্কে ইনফরমেশন স্যার, প্লাস ট্রান্সমিটিং ইরর, বিট রেট, এগুলো সম্পর্কে স্যার কিছু মেসেজ স্যার কন্ট্রোলিং। আমি লিখি এটা বলো। এরর স্যার, ইরর, ট্রান্সমিটিং ও রিসিভিং ইরর। তারপরে স্যার হচ্ছে বিট সিকোয়েন্স। এক্স আর এক্স কি স্যার? বিট ইরর স্যার। হ্যাঁ, ট্রান্সমিটিং এবং রিসিভার এন্ডে যদি স্যার কোনো ধরনের ইরর হয় সে সম্পর্কে স্যার এরর লিখলাম, এরর তো আছে। আর কিছু? স্যার বিট সিকোয়েন্স। বিট সিকোয়েন্স আসলে কি? বিট সিকোয়েন্সটা কি? স্যার যে সিকোয়েন্সে স্যার বিটটা সেন্ডার থেকে রিসিভার এন্ডে যাবে স্যার। তার মানে কোডিং, তো জি স্যার। কোড যেটা। তো কে আগে পাবে, কে পরে পাবে, কে এই বিট কেসের জন্য ভিজিটিং করছে, কে পার্মানেন্ট, জিনিসগুলোকে ডিসিশন যখন ওকে পাঠাতে হয় তখন দিস রিকোয়ার সাম কাইন্ড অফ সিগন্যালিং, তাই না? সো এই সিগন্যাল গুলো আমরা যখন পরবর্তীকালে আমরা প্রত্যেকটারই আমরা আলোচনা করব, তো সেই আলোচনার মধ্যে আমরা পাবো যে কিছু কন্ট্রোল সিগন্যাল তৈরি হয়। ঠিক আছে, এবার আসি ফ্রিকোয়েন্সি ডিভিশনের পরে নেক্সট হচ্ছে টিডিএমএ। এটার কিওয়ার্ডটা কি? এটার কিওয়ার্ড হচ্ছে টাইম স্লট। ডিফারেন্ট টাইম স্লটে এক একজন কথা বলবে। এ যখন কথা বলছে নেক্সট এর স্লট হচ্ছে এটা, রাইট? এই স্লটের পরে আবার নেক্সট স্লট হচ্ছে এটা, তার এর জন্য এর পরেরটা, রাইট? আমরা যদি এভাবে করে ভাগ করতে থাকি, can I say like this? জি স্যার। Carrier is divided into different channel based on its time. Different signals occupy different time slots. এটার কিওয়ার্ড কি? ডিফারেন্ট সিগন্যাল, ডিফারেন্ট টাইম স্লট। আর আগে কি ছিল? একই টাইম স্লট, না?
ডিফারেন্স সিগন্যাল এসডিএমএ তে কি ছিল, সেম টাইম স্লটে ডিফারেন্স সিগন্যাল যাইত, কিন্তু দে হ্যাড ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। এখানে সেম ফ্রিকোয়েন্সি, আর আগের বার কি ছিল, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। বাকি সবাই কি নাই নাকি? হ্যাঁ, কামরুজ্জামান বলো তো কি বলছি আমি? কামরুজ্জামান কি আছো? কিছুই শোনা যাচ্ছে না। দরকার নাই। শারুফা, শব্দ হচ্ছে কার? ওকে, since we are recording, we'll try to be very concise. Okay, now there is another technique which is known as CDMA. CDMA has a different code sequence. এটাকে অনেক সময় বলে pseudo random signal, PN sequence. ঠিক আছে, PN sequence এ পাঠানো হয়, it has got a special coding. and pseudo random বলতে কি বোঝায়, কোডগুলো জেনারেট হয় randomly. ক্লিয়ার সবাই? Yes, sir. এই কোডটা কতগুলো কোড করতে পারবে, it has got a limitation. So it is also a mixture of time and frequency, but আমরা এটাকে বলবো অনেক মিক্সিং, একই সময়ে অনেকগুলো ফ্রিকোয়েন্সি এবং একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, অর্থাৎ সেম ফ্রিকোয়েন্সিতে অনেকজনকে কমিউনিকেট করা যায়, সেম ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট কোড। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি সেম, ডিফারেন্ট কোড, তাহলে এটা টেকনিক্যালি মোস্ট এফিশিয়েন্ট, বেটার দেন জিএসএম। বাট আমরা কেন বললাম যে জিএসএম, মানে জিএসএম মার্কেটে আছে কেন, কারণ জিএসএম এর মার্কেট লিডার বলে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, আমরা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। দেখো এখানে খেয়াল করে, আমরা বলেছিলাম জিএসএম এর কিন্তু দুটো ভাগ আছে। আমি কিছুক্ষণ পরে যদি ওখানে চলে যাই তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। স্যার, বলো। সিডিএম এর মধ্যে কি প্রত্যেকটা চ্যানেলের জন্য একটা নির্দিষ্ট কোড ফিক্স করা থাকে, নাকি কোডটাও ভেরিফাই করতে পারে? কোডটা ভ্যারি করে, নাকি একটা চ্যানেলের জন্য একটা নির্দিষ্ট কোড থাকে? একটা নির্দিষ্ট কোডই থাকে। আমি যখন একটা কমিউনিকেশন স্ট্যাবলিশ করে ফেলবো বিটুইন এ এন্ড বি সাবস্ক্রাইবার, তখন সেই কোডটাই তার জন্য অ্যালোকেট করা থাকবে, সেটা টিল দি টাইম ওটা ব্রেক না হয়। আগে বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। অর্থাৎ একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করছে 10 জন লোক একই বিটিএস এর আন্ডারে, কিন্তু তারা যখন কমিউনিকেট করছে ডিফারেন্ট কোডে মানে কমিউনিকেট করছে, রাইট? জি স্যার। ওকে, এখন জিএসএম এর নেটওয়ার্কের জন্য 3 ধরনের ফ্রিকোয়েন্সিকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। একটা হচ্ছে গিয়ে কি ঝামেলা, একটা হচ্ছে 900, একটা হচ্ছে কি 1800, আর একটা হচ্ছে 2100। বাংলাদেশের জন্য এই তিনটা, রাইট? এটা 1800 মেগাহার্টজ। এটারও দুটো ভাগ আছে। আমরা যদি যাই এখানে,
ঠিক আছে, সরি এখানে ও এটার ভাগ আছে হচ্ছে কি, একটা হচ্ছে আর একটা হচ্ছে ই। ঠিক আছে, এই জায়গাটা একটু স্লটের মধ্যে সুন্দর করে বলা আছে, যদি এখানে 45 দিয়ে দেওয়া আছে, দেখো খেয়াল করো, হিয়ার ইট ইজ গিভেন ইন জেনারেল 45, তাই না? দেওয়া আছে এটা, সবাই দেখতে পাচ্ছ ডুপ্লেক্স সেপারেশন। জি স্যার। জি স্যার। তাহলে এখানে আসলে বেসিক্যালি কি হচ্ছে আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। 890 যখন সে ট্রান্সমিট করছে বেস স্টেশনের বসেই, সে আবার রিট্রান্সমিট করছে টু দি অ্যানাদার ইউজার, অর্থাৎ ইউজার যখন কথা বলছে তখন 890 তে MU1 কথা বলতেছে, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? জি আবার স্যার। ও যখন MU2 এর সাথে কথা বলতেছে তখন সে কথা বলতেছে 935-এ। দেখো, আমি তোমাকে যে চ্যানেল নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে থিওরিটিক্যাল চ্যানেল, দিজ আর হাউ দি থিংস আর গোয়িং অন, বাট এটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করবে, যার চ্যানেলে ব্যান্ডউইথ 200 কিলোহার্টজ, স্ট্যান্ডার্ড জিএসএম, বাট সেপারেশন ইজ 45। সেপারেশন যখন 45 মেগাহার্টজ আছে, প্র্যাকটিক্যালি কি হয় দেখো এখন আবার, প্র্যাকটিক্যালি এটা হচ্ছে গিয়ে হুয়াওয়ের ডেটা। কি হয়ে আছে এটা, ওই ডাটা, এদের এই ডেটা অনুযায়ী ইজিএসএম এর জন্য 35 মেগাহার্টজ, আর জিএসএম এর জন্য 40 মেগাহার্টজ, অর্থাৎ আপলিঙ্ক হচ্ছে গিয়ে 880 থেকে 915, আর ডাউনলিঙ্ক হচ্ছে গিয়ে 925 থেকে 960। ঠিক আছে, এদের ব্যান্ডউইথটা কত? 35। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার 35। ব্যান্ডউইথ হচ্ছে গিয়ে 35, বাট যখন 1800 আসতেছে তখন তার ব্যান্ডউইথ হচ্ছে 75। 75। That's why it is good for data. 900-তে কিন্তু ভালো ডেটা পাওয়া যায় না, এটাতে পাওয়া যায়, এটা ভয়েসের জন্য, ঠিক আছে, এটা ডেটার জন্য। ওকে, 2100 মেগাহার্টজ জাস্ট কিছুদিন আগে মার্কেটে আসছে, অনেকে ইউজ করছে, ম্যাক্সিমাম নিয়ে নিয়েছে হচ্ছে গিয়ে তোমার জিপি, টেলিটক কিছুই নেয় নাই, রবি 5 মেগাহার্টজ মনে হয় নিয়েছে। ঠিক আছে, তো যখন ডকুমেন্ট দিচ্ছে তখন তাই এভাবে করে আর কি আসলে বেসিক্যালি ছাড়ছে যে ব্লকে ওরা দিবে 1800 মেগাহার্টজ এর প্রথম অকশনে, আর 21-এর জন্য এই পদ্ধতিতে গিয়েছে ফর 3G 4G LTE সার্ভিসের জন্য। দিস ইজ দি ব্লক। এখন এই ব্লকটা হয় 1 2 3 4 5, 5 মেগাহার্টজ এর ব্লক ধরে ধরে দিয়েছে। কেউ ইচ্ছা করলে 1920 থেকে 1930 পর্যন্ত নিতে পারে, এটা হচ্ছে গিয়ে সেই তার ব্লক অনুযায়ী সে নিয়েছে। আমি যতটুকু জানি যে এখান থেকে 15 নিয়েছে, কোনটা নিয়েছে আমার এক্স্যাক্টলি টাচে নাই আমি, বাট এখান থেকে এভাবে করে এই ফ্রিকোয়েন্সি গুলো আসলে বেসিক্যালি অ্যালটমেন্ট দিয়েছে। ইজ ইট ক্লিয়ার সবাই? জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, নেক্সট আসি হচ্ছে গিয়ে, আমরা কোথায় ছিলাম, এটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, তাই না? আপলিঙ্ক আর ডাউনলিঙ্কের সম্পর্কে কোনো ডাউট আছে সবাই? যখন ইউজার লিঙ্ক, আপলিঙ্কের ক্ষেত্রে লোয়ার ফ্রিকোয়েন্সি ইউজারের কাছে, আপার ফ্রিকোয়েন্সি বিটিএস এ ডাউনলিঙ্ক এর থেকে লোয়ার ফ্রিকোয়েন্সি যে সেন্ড করছে এবং যে রিসিভ করছে সে হায়ার ফ্রিকোয়েন্সি। ইজ ইট ক্লিয়ার?
জি স্যার। জি স্যার। এখন এখানে 800 একটা দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, কিছু ব্যান্ডউইথ দেওয়া আছে, বাট আমি ইনিশিয়ালি গ্রামাঞ্চলে এসব এই ফ্রিকোয়েন্সি গুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, 806 থেকে এই যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা আছে না, এটা সাধারণত গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গায় কি বলে এটাকে হাওর বাওর আছে, মানে তুমি ওখানে কম সংখ্যক হচ্ছে গিয়ে ট্রাফিক, ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট কম, বেশি পরিমাণ লোককে তুমি কাভারেজ দিতে চাও যারা কথা বলতে চায়, আবার কস্ট এফেক্টিভ। যারা মোবাইল প্রোভাইড করে, সেলুলার দেয়, যেমন জিপি কিংবা রবি, এরা নিজের বেনিফিট খুঁজে। ওখানে যদি সাবস্ক্রাইবার না থাকে তাহলে সে কেন যাবে, তাই না? ইজ ইট নট ট্রু? জি স্যার। স্বাভাবিক সবাই স্যার, যাবে। হ্যাঁ, স্বাভাবিক স্যার, যাবে না তো স্যার। যাবে কেন, তাই না? জি, ওকে, স্যার। তো এখানে আমরা কিছু ডিফারেন্স দেখেছি। জিএসএম 900 800 আর সিমিলার। স্যার। কেন বলো তো? আদার দেন এস চ্যানেল ক্যাপাসিটি আর ফ্রিকোয়েন্সি তো ডেফিনেটলি ডিফারেন্ট, বাট টেকনোলজিক্যালি অ্যাক্সেস মেথড সেম। এফডিডিএ টিডিএমএ, ঠিক আছে? বলো, কেউ প্রশ্ন করবো? কোন প্রশ্ন আছে? ওকে, স্যার এখানে ফ্রিকোয়েন্সি ব্যান্ডের জন্য এখানে যে ফিক্সড 124টা হলো, এটা কি হিসাবে হয়? কিসে? চ্যানেল আবার বুঝিনি। চ্যানেল ফার্স্টেরটার জন্য মানে জিএসএম 900 এর জন্য চ্যানেল হচ্ছে যে কি আমাদের 124টা, আর হচ্ছে যে কি জিএসএম 118 এর মধ্যে হচ্ছে যে কি 374টা। এখন এই চ্যানেল ভেরিয়েশনটা কিসের জন্য হয়? তুমি নিজে বের করো ওটা। আমরা 200 কিলোহার্টজ এর চ্যানেল স্পেসিং দিয়েছি, আর প্রত্যেকটা আপলিংক আর ডাউনলিংকের জন্য 45 মেগাহার্টজ দিয়েছি। এখন তাহলে সেটাকে কতটুকু গ্যাপ দিয়ে দিয়ে রাখা যায়? শুরুর ফ্রিকোয়েন্সি এবং শেষের ফ্রিকোয়েন্সি বলে দিয়েছি, তাই না? পরে আসো। হ্যাঁ, জি স্যার। তো আমরা এটা বলে দিয়েছি না? জি স্যার। তো এটার কারণে তোমরা একটু চেক ব্যাক করো, আমরা শুরুতে এবং শেষে দেখবা যে এটা চলে আসবে। হ্যাঁ, ওকে স্যার। ওকে। নেক্সট আমরা আসি হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি রিউজ করার জন্য আমাদের প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি রিসোর্স ইজ ভেরি লিমিটেড অ্যান্ড ভেরি কস্টলি। এই শব্দটা ইউজ করা উচিত, তাই না? and it is costly. যেহেতু ফ্রিকোয়েন্সি রিসোর্স ইজ ভেরি কস্টলি অ্যান্ড ভেরি লিমিটেড, যেহেতু লিমিটেড এই জন্যই বোধহয় কস্টলি, তাই না? অ্যাবান্ডান্ট থাকলে তো কোনো সমস্যা ছিল না, যতদিন যাবে তত বেশি। আর বাংলাদেশে আরো ডিফিকাল্ট কেন? বাংলাদেশে আমরা উইদাউট এনি পারমিশন উই ইউজ এনি কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি উই ফিল লাইক। এই আমাদের সময় প্রায় সময় দেখা যায় বিভিন্ন জায়গায় গ্রামীণ দেখা যাচ্ছে ইউজ করছে রবির ফ্রিকোয়েন্সি, রবি ইউজ করতেছে গ্রামীণের ফ্রিকোয়েন্সি অ্যান্ড সো অন। এটা কমপ্লেন দিলে তারপরে ওই বিভিন্ন জায়গায় চেক করে, তখন চেক করে করে এটা দূর করে। নেক্সট হচ্ছে গিয়ে আমরা কি দেখলাম? সাবস্ক্রাইবার ইজ হাই, এই জন্য রিউজ করার প্রয়োজন হয়। তাহলে ফ্রিকোয়েন্সি ইউজের প্রয়োজন প্রথমে কি? রিসোর্স ইজ মিগার অর লিমিটেড। নাম্বার 2, উই নিড টু স্যাটিসফাই হিউজ সাবস্ক্রাইবার, তাই না? And sir. next, we need to ensure the quality of the communication. If you
make and break within the communication, then it is not liked by anybody. ঠিক আছে? So এই তিনটা কারণে why frequency reuse is important. Can we say this thing? হ্যাঁ, Yes, yes sir. বলতে পারবো? Yes sir, we can say. ওকে, আমরা এইটা সম্পর্কে জেনেছি, কিন্তু সবাই এই শব্দটা নিয়ে কনফিউজ থাকে। সাইট কি আর সেল কি? বিটিএস এর অ্যান্টেনা যেভাবে করে দেওয়া থাকে সেটাকে বলি আমরা সেল। মানে অ্যান্টেনা গুলা তিনটা অ্যান্টেনা, তিনটা সেল, একটা অ্যান্টেনা একটা সেল। ক্লিয়ার এটা? মানে সহজভাবে বোঝার জন্য, ইজি ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমরা সাইট যদি বলি, সাইটের মধ্যে প্রচুর সেল থাকতে পারে। একটা সাইটে মানে প্রচুর, একটা সেল কিন্তু 7টা সাইট, তাই না? কটা করে এখন তাহলে এটার দিকে যদি তাকাই, তিন মিনিট আছে আমাদের। তো এখন আমরা এখানে দেখতেছি কি কয়টা সেল আছে? কয়টা সেল? একটা সেল 7টা সাইট। একটা সেল 7টা সাইট, মানে 7 ফ্রিকোয়েন্সি, isn't it? এটা কি ঠিক আছে? আরেকবার বললে। এখানে 3টা সেল, এখানে কয়টা সেল? টোটাল দেখো, খেয়াল করো, 4 × 3, টোটাল 12টা। ক্লাসে আছি, পরে কথা বলি। হ্যাঁ, বাই। ওকে, এখন হচ্ছে গিয়ে টোটাল 12টা ফ্রিকোয়েন্সি, 1, 3, 2। আবার রিউজ হচ্ছে কোথা থেকে? এইখানে রিউজ হচ্ছে, তো ফ্রিকোয়েন্সি কয়টা এখানে? 12টা। সেল এন্ড সাইট সম্পর্কে সবাই ক্লিয়ার হয়েছে? না স্যার, সাইটটা আরেকবার বললে ভালো হয়। কে কে বুঝে নাই? যে বুঝছে সে বলো, যে বুঝেছে। বিকজ ইট ইজ থ্রু ডিসকাশন, ইট উইল বি ইন ইউর হেড। এটার অন্য কোনো পদ্ধতি নাই। এখানে কি হয়েছে আমাদের? এখানে টোটাল আমরা ফ্রিকোয়েন্সি রিউজ করছি, তাই তো? আমার কনসার্নটা কিন্তু ফ্রিকোয়েন্সি। এই জায়গায় কয়টা ফ্রিকোয়েন্সি আছে? 7 ফ্রিকোয়েন্সি, তাই তো? ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। জি স্যার। অর্থাৎ একে আমি ব্যবহার করতে গেলে হয়তো এই জায়গায় ব্যবহার করব, তাই তো? জি স্যার। এখানে আমি হয়তো ইউজ করব। এরকম ডিফারেন্স হয় না? জি স্যার। এটাই ডি না? হ্যাঁ, জি স্যার। বাট এখানে কি হচ্ছে? এই জায়গাটায়, এই জায়গাটায় 1, 2, 3, 4, এখানে গিয়ে সে ফার্স্ট ইনটু হচ্ছে, তাই তো? তাহলে আমরা বলছি সেল কখন 3টা? একটা সেল, অর্থাৎ একটা সেলের সাথে সবাই। সেল আর বিটিএস এর মধ্যে পার্থক্য কি এখন সেটা বলো। সেল ইজ কনসার্ন উইথ দি অ্যান্টেনা, ঠিক আছে?
এখানে প্রত্যেক অ্যান্টেনা ডিফারেন্টলি আছে, বাট একটা করে সেল, কারণ এর নেক্সট রিউজ হচ্ছে গিয়ে আফটার ওয়ান, রাইট? এখানে তিনটা সেল যেহেতু হলো, তাহলে তিনটা সেল পর পর অ্যান্টেনা কি হচ্ছে দেখো, 1-এর পরে 5, 5-এর পরে 3, 3-এর পরে 7, 7-এর পরে 1, তাই না? তাহলে মাঝখানে কত গ্যাপ? তিনটা, ঠিক আছে? তিনটা ডিফারেন্ট অ্যান্টেনা ক্রস করে তারপরে সে আবার তার নিজস্ব অ্যান্টেনা যাচ্ছে। মানে এটা সাইড কয়টা? চারটা সাইড, অর্থাৎ এখানে সেক্টর ভাগ করে দেওয়া আছে। এটাকে এখানে কি আমরা সেক্টরাল অ্যান্টেনা ব্যবহার করতে সেক্টরিং হবে। যেটা করি ওইটাই? সরি, এটা কি আমরা স্যার সেল সেক্টরিং যেটা করি ওইটা? একটা হচ্ছে কি স্প্লিটিং, আর একটা সেক্টরিং। একটা হচ্ছে সেক্টরিং। জি স্যার। কোথায় স্প্লিট করলাম, কোথায় সেক্টর করলাম? এখানে 159, এটা কি সেক্টর না? এই 4/2, 4/3 এর ক্ষেত্রে 159 এটা কি? এটা স্যার সেক্টরিং না? হ্যাঁ, সেক্টরিং। সেক্টরিং, রাইট। জি স্যার। সো আমরা আরো ক্লিয়ার হব পরের স্লাইডে। এটা দেখাই যদি আমরা আসি, অমনিডিরেকশনাল সেল। আমরা সেল বলতেছি, তাই তো? আবার আসি এখানে, একটা সেল, এটা আলাদা সেক্টর, একটা সেলকে ভাগ করে ফেলছি। এখানে আমরা 7টা সাইড বসাইছি, 7টা সাইড বসিয়েছি। 7টা সাইটে 7টা ফ্রিকোয়েন্সি। স্যার আমরা এখন সেল আর সাইটের মধ্যে ডিফারেন্সটা বুঝতেছি না। আমরা কখন সেটাকে সেল করবো আর কোনটাকে সাইট বলবো? প্রথমে কি বলেছিলাম আমরা? আমরা যখন একটা যে একটা বেস স্টেশন বসাই বাসার ছাদে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো বাসার ছাদে অনেকগুলো আমরা অ্যান্টেনা বসাই। এই অ্যান্টেনা যেগুলো সেক্টর থাকে, পুরো আলাদা আলাদা করে সেক্টরকে 3 দিকে ভাগ করে ফেলি, ঠিক আছে? জি স্যার। তার মানে স্যার আমরা একটা সেলকে সেক্টরিং করে 3টা ভাগে ভাগ করে ফেলছি। আর এখানে আমি 7টা ভাগে ভাগ করছি, 7টা ফ্রিকোয়েন্সিতে ভাগ করছি। আচ্ছা। একটা সেল, এই প্রত্যেকটা সেল 7টা সাইটে ভাগ করেছি, জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? জি আর স্যার। এখানে 3টা সেল ভাগে ভাগ করেছি। এই 4টা দেখো, খেয়াল করো, এই যে 4টা, আমি একটু কালার বদলাবো না একটু? আচ্ছা, আমরা যদি দেখি এই জায়গায় দেখো, দিজ আর অল 1, 2, 3, 4 বড় করে হাইলাইট দেওয়া আছে, এই 4টা সাইট। তার মানে হচ্ছে কি এখানে আমার 4টা সাইট হতে পারতো, তাই না? এখানে আমার 4টা সাইট করতে পারতাম না এরকম করে? সাইট হলে কি হবে? 3টা সেল, 3টা সেলে 3টা ফ্রিকোয়েন্সি। এটার মুখ একদিকে, দেখো তাকাও এদিকে সবাই, একটা এদিকে গেছে, একটা এদিকে যাচ্ছে, আর একটা হচ্ছে এদিকে যাচ্ছে, তাই তো? রাইট? জি সবাই স্যার। কি দেখতে পাচ্ছ? এই যে এখানে তাকাও, এটাকে যদি আমি 4 ভাগে ভাগ করি, এখানে তো সেল ছিল প্রত্যেক একটা করে, তাই না? বা 7টা সাইট। এখন প্রত্যেকটা সাইটের মধ্যে কয়টা সেল আছে? প্রতি সাইটে কয়টা করে সেল? কেউ করে না দেখি, আমার 3 ভাগে ভাগ করি, ঠিক আছে? বুঝো না ভাই? নরসাদ বলো। জি স্যার। এখানে 3টা ভাগে ভাগ করতে পারি না আমরা? জি স্যার, পারি। যখন ভাগ করছি তখনই আমরা এই সেলটা
এখন কি হচ্ছে, সেক্টরিং হচ্ছে, তখন সেটা সেক্টর 3টা। প্রত্যেকটারই সেল হয়ে যাচ্ছে 3টা, জি স্যার। এই জায়গায় 3টা সেল হয়ে যাচ্ছে, তাই তো? 3 সেল স্যার। হয়ে যাচ্ছে। দেখুন 120 ডিগ্রি করে ভাগ করে ফেলছি, প্রত্যেকটারই আলাদা আলাদা করে। জি স্যার। আর প্রত্যেকটা সেল মানে হচ্ছে গিয়ে প্রতি সেলেরই মানে ফ্রিকোয়েন্সি অবশ্যই একটা আছে ওখানে, ঠিক আছে? তো আমরা একসাথে একটা পোস্টের মধ্যে 7 দিকে 7টা লাগাইতে পারি, তাই না? পারি না? জি স্যার। মানে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে। তার মানে স্যার আমরা 2, 3, 4, 5 যে সেলগুলো দেখতেছি এগুলার ফ্রিকোয়েন্সি কি সেম হবে? কোনটা? এখানে যে ফার্স্ট ফিগার যেটা আছে, যেখানে 7টা সাইট লেখা আছে, তার মানে কি 2 নাম্বার যে অংশটা দেখতেছি সেটা কি একটা ফ্রিকোয়েন্সি আর 3টা কি সেম ফ্রিকোয়েন্সি? আলাদা আলাদা। সেক্টরিংটা তো স্যার আমরা করি তখন একটা সেলকে যখন শোনো, যখনই আমরা ছোট করতে চাই আস্তে আস্তে করে ছোট করবো না? জি স্যার। ছোট করবো। তোমাকে বলতেছি যে যত চাহিদা, এর চাহিদার কম। এই যে আবার একটু যাই, মুছার তো গেল। এই জায়গায় যদি আমি তাকাই 1 নাম্বারটাতে, তাহলে আমরা দেখতেছি যে এখানে আসলে এই জায়গায় প্রত্যেকটাই আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, কিন্তু এখানে অ্যান্টেনা একটাই, এখানে অ্যান্টেনাটা একটাই, অমনি ডিরেকশনাল, ঠিক আছে? এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এটাকে আমি কি করছি, একই জিনিসকেই ভাগ করছি, সেক্টরে ভাগ করছি, জি স্যার। এবং গ্রুপ করেছি 4টে মিলে, ঠিক আছে? এই যে গ্রুপিং হচ্ছে 4টা মিলে, কিন্তু এখানে 1, 2, 3, 4 এই টোটাল। সো 4টা সাইড ultimately made of 3 cells, because each cell is having, যেটা এখানে ক্লিয়ার করতেছি, each cell is having, this one is only having one frequency, এখানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, তাই তো? জি স্যার। আর এখানে 3 ফ্রিকোয়েন্সি, রাইট? 3টা এই অ্যান্টেনার যে ফ্রিকোয়েন্সি, এটার আলাদা ফ্রিকোয়েন্সি, এটার আলাদা ফ্রিকোয়েন্সি। আমরা যদি 60 ডিগ্রি গ্যাপ দিই, তাহলে আমরা ইচ্ছা করলে 6টা ফ্রিকোয়েন্সি লাগাতে পারি। যখন আমার ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট বেড়ে যাবে, 2100 যখন আসবে না এই জায়গায়, যখন 2100 মেগাহার্টজে কাজ করব, এখানে 6টা অ্যান্টেনা বসাতে হবে ওদের। ইকোনমিক্যালি তো তাকে সার্ভাইভ করতে হবে, তাই না? এই একটা সেলে এখন কতজনকে সে সার্ভিস দেয়, এটা ডিপেন্ড করতেছে। এখানে 100 লোকও থাকতে পারে, এখানে 10,000 লোকও থাকতে পারে, তাই না? হুট করে বুয়েটের পরীক্ষা হচ্ছে, বুয়েটের পরীক্ষার দিনে সমস্ত প্যারেন্টস গিয়ে হাজির হয়েছে বিডিএস এর আন্ডারে, তাই না? হয় না? হয় কি হয় না? জি স্যার হয়। তো হঠাৎ করে তখন ওই বিটিএস এর উপর চাপ বেড়ে যায়, তখন সে কি করে, সে তখন এখানে ব্যান্ডউইথ অ্যালোকেশনটা বাড়ায় দেয়, তাকে তো ম্যানেজ করতে হয়। অথবা আলাদা করে একটা বিটিএস বসে, এখানে মোবাইল বিটিএস। স্টেডিয়ামে যখন প্রোগ্রাম হয় তখনও সেম জিনিস করে ওরা, মোবাইল বিটিএস নিয়ে চলে আসে। মোবাইল বিটিএস কি করে আসলে? মোবাইল বিটিএস হ্যাভিং মোর ক্যাপাসিটি টু হ্যান্ডেল, ক্লিয়ার? এটা সবাই জি স্যার, বুঝতে পারছি। ওকে? আজকে এ পর্যন্ত থাকুক, আমরা
এখানে আমরা যদি আপলিঙ্ক ডাউনলিংকের একটা দিতে পারি যে রাইট ডাউন দ্য ফ্রিকোয়েন্সি ইউজ ফর আপলিঙ্ক এন্ড ডাউনলিঙ্ক 935 আর এর, তাহলে আমি যদি একটা এখানে 950 দিই তাহলে কত হবে? কে বলতে পারবে এটা? স্টার্টিং ফ্রিকোয়েন্সিটা 950 নাকি জিএসএম 950? সরি, স্টার্টিং ফ্রিকোয়েন্সিটা 950, হ্যাঁ তাহলে 25 ডিফারেন্স 975। 25 ডিফারেন্স হবে। 25 ডিফারেন্স। স্যার ফার্স্টেরটা তো জিএসএম 900 এ তো আমরা জানি হচ্ছে যে কি আপলিংকের জন্য 25 করে না? আমরা কি এখানে বসাবো কিছু? এখানে তাকাবার সাথে সাথে এখানে তাকাবা, রাইট? জি স্যার। স্যার 900 তো স্যার মানে 45 এখান থেকে এই জায়গায় কতটুকু হবে? স্যার 45 ডিফারেন্স। 45 স্যার। আর এইটা Right? হবে স্যার 70। আমি যদি বলে দিই শুধু এই নাম্বারটা, বাকিগুলা বলতে পারবা না? জি স্যার। কারণ এর জন্য তো স্পেসিফিক দেওয়া আছে 25 মেগাহার্টজ, এর ব্যান্ডউইথ দেওয়া আছে, এরও 25 মেগাহার্টজ দেওয়া আছে, কিন্তু 890 হলে এটা 935, তাহলে এখানে তার ডাউনলিংক কত হবে? স্যার এখানে হবে 905। ভেরি গুড। আবার এখান থেকে এটা 905, আর এখানে কত হবে? স্যার 930। হ্যাঁ, স্যার ওখানে এই পাশে হবে স্যার 930। এদিকে জি স্যার। তাহলে এখানে কত হবে? স্যার এখানে হবে 925 অ্যাড করতে হবে 75। 45 অ্যাড করতে হবে। এখান থেকে এখানে 45 অ্যাড করতে হবে। জি স্যার ওখান 930 থেকে এর সাথে 45 আর 950 এর সাথে 25। আর এর সাথে 25, জি রাইট? এটা কি সবাই ঠিক আছে? এবার বলো। স্যার আপলিংকে ফ্রিকোয়েন্সিটা কম হয় না? আমি কিছু জানি না, এখন তুমি আমাকে বলো যে কি করবো, এটা কত হবে, এটা কত হবে, এটা কত হবে, এটা কত হবে, এখানে বলো। এখানে 1710, আর এখানে কত আছে? এখানে কত দেওয়া আছে? সাইদ? স্যার 905। 805। 805। ওই কাছে নেই তোমরা। জিএসএম 1800 তে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত? স্যার 75। কত? 95, 95। স্যার 95, 95 জি স্যার। স্যার 1805 তো স্যার 1710 ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। তাহলে এটা কত হবে? এটা কত হবে? 1795। রাইট? জি স্যার। আর এটা কত? এটা অ্যাড করে দিতে পারো, তাই না? এটা সহজ পদ্ধতি, বাট তোমাকে এখানে 95 হিসাব করতে হবে।
1870 তাহলে কত হবে? 1900 এটা কত হবে? 65 1965 সবই কিন্তু মেগাহার্টজ। তাহলে 1870 থেকে 1965। এবার কি বুঝেছো এটা সবাই? জি স্যার। এটা আমরা আজকে চ্যাপ্টার 1টাই করলাম, এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু করব। হ্যাঁ, আস্তে আস্তে যাবো। ওকে, স্যার নেক্সট Thank ক্লাস you. কি তাহলে স্যার মানে শুক্রবারে নিবেন, সকালে নিবেন স্যার? কখন নিতে চাও বলো, সে অনুযায়ী আমরা আমাদের নেবো। যে শুক্রবার দুপুরে পরীক্ষা আছে, তো এই জন্য বলছিলাম স্যার যদি ওই পরীক্ষার একটা প্রিপারেশনের ব্যাপার। কখন টাইম বলো, তুই কখন নিতে চাও? টাইম ইজ ইয়ার্স। Recording stopped. পরীক্ষার পরে দেওয়া যেতে পারে স্যার, বা হ্যাঁ? অন্য কোন পরীক্ষার পরে। টাইম বলো, আমি সেই সময় আমরা অ্যাসেম্বল হব। পরের দিনও কিন্তু আমাদের মানে এক্সাম আছে। তোমাদের টোটাল কয়টা এক্সাম? 4টা স্যার। 4টা এক্সাম স্যার। আমরা তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট আওয়ার্সের 1 আওয়ার ক্লাস নিয়ে নিতে পারি, 1.5 আওয়ার্স। ঠিক আছে? কারণ যেটা হয় কি, যে আমি যদি ক্লাস কভার না করি তোমাদের লস হবে, আমি কিন্তু স্কিপ করে যাব তখন। আর ক্লাসে ডিসকাশন না করলে তুমি বলবে যে স্যার আপনি তো ক্লাসে ডিসকাস করেন, শুধু স্লাইড দিচ্ছে। বা স্যার ডিসকাশন ইউজুয়ালি যেটা হয়, তোমরা ইচ্ছা করলেই ক্লাসে মানে এই জিনিসগুলোকে স্লাইড পড়লেই বোঝা যায়। যদি তোমাদের ডাউট থাকে তোমরা আমাকে ডাউট জিজ্ঞাসা করতে পারো, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারো, বাট দ্যার ইজ নো প্রবলেম ফ্রম মাই সাইড। তো আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু আলোচনা করব। দেখো টোটাল 95 স্লাইডস আছে, তো এই জন্য বলছি যে আমার নেক্সট ক্লাসের মধ্যে এটা শেষ করতে হবে, আবার নেক্সট আরো স্লাইড আছে, সুতরাং আমি এটাকে শেয়ার করে যে করে হোক এটা শেষ করতে হবে আমাকে, না হলে তোমাদের লস। শেষের দিকে তোমরা আমি আগে পড়ায় রাখলে রিভিশন করা সম্ভব, কিন্তু যদি তোমরা আগে না পড়িয়ে রাখি তাহলে আবার তোমাদের শেষ মুহূর্তে পড়াবো এবং তুমি তখন ওটা বুঝতে পারবা না এবং সময় দিতে পারবা না। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা তাহলে 9টা থেকে 10:30। যেহেতু তোমাদের পরীক্ষা 2টার সময় বললা না? জি স্যার। ওকে, তাহলে 9টা থেকে 10:30। জি স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।